এই পৃথিবীর কেউ তুমি ছাড়া আমাকে অন্য কারো বউ বানাতে পারবে না। দীর্ঘ 15 বছর পর গ্রামে এসেছি। উদ্দেশ্য একটাই, আনোয়ার স্যারের সাথে দেখা করা। আজ থেকে 15 বছর আগে গ্রাম থেকে ঢাকা চলে গিয়েছিলাম লেখাপড়া করার জন্য। আমাদের গ্রামে ক্লাস 5-এর পর আর পড়াশোনা করার জন্য স্কুল নেই। স্যারের বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। বনের তৈরি 2টা ঘর দুই পাশে, মাঝে অনেক বড় উঠান। একটা মেয়ে উঠানে উল্টো দিক হয়ে ঘুরে আকাশের দিকে ঘুরে ওড়াচ্ছে। এই যে শুনছেন? কারো কণ্ঠ শুনে পেছনে ঘুরে দেখি একটা ক্রাশ খাওয়ার মতো ছেলে দাঁড়িয়ে আছে। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো ঘাড় বেয়ে পড়ে আছে। চোখ দুটো দেখে যে কেউ এই ছেলের প্রেমে পড়ে যাবে। মেয়েটা আমার দিকে ঘুরতেই বড় বড় চোখে তাকিয়ে আছে। মেয়েটার দিকে হলুদ রঙের একটা 3 পিস পরেছে, চোখের কোণে কাজল আঁকা, চুলগুলো অনেক বড়, আর চোখে অদ্ভুত এক মায়া মেয়েটার। জি, টেল কারে যাই? এটা আনোয়ার স্যারের বাড়ি না? আব্বা গোয়িং মার্কেট, ইয়েস্টারডে কামিং। ইয়েস্টারডে কামিং মানে মানে গতকাল আসবে? ইয়েস্টারডে গতকাল কেমনে আসবে? আগামীকাল আসবে, মানে ইয়েস্টারডে। মেয়েটার কথা শুনে আমি হাসতে থাকি। মেয়েটা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে কোমরে হাত রেখে বলে, এই আপনি হাসছেন কেন? কে আপনি সেটা বলেন। হাসছি এই কারণ ইয়েস্টারডে মানে হলো গতকাল, আর টুমোরো মানে হচ্ছে আগামীকাল। আর আমি আনোয়ার স্যারের একজন ছাত্র। আমার নাম প্রিয়। প্রিয় তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তমা। ও মাই গড, তমা তুমি? কত বড় হয়ে গেছো তুমি! আমি তো তোমাকে চিনতেই পারিনি। তোমাকে এত সুন্দর ইংলিশ শিখালো কে? হ্যাঁ, আমি তো আর তোমার মতো ঢাকা গিয়ে লেখাপড়া করিনি। আমাদের গ্রামে ক্লাস 5-এর উপরে স্কুল নেই, সেটা তো তুমি জানো। আব্বা আমাকে বলেছিল ঢাকা গিয়ে পড়তে, আমার লেখাপড়া করতে ভালো লাগে না, তাই যাইনি। ঢাকায় লেখাপড়া শেষ করে একটা জব করছি। আচ্ছা, আমি যাই তাহলে, এখন আসি। স্যার আসলে আবার আসবো। তা কি করছো আজকাল? এটা কেমন কথা? তুমি আব্বার কাছে আসছো আর অন্য কোথায় থাকবে? আমাদের 2টা ঘর আছে, এই দেখো আব্বা কল করছে। তুমি আসো, বসো, আমি কথা বলি আব্বার সাথে। কিরে মা, এতক্ষণ লাগলো কল রিসিভ করতে? তোমার এক ছাত্রের সাথে কথা বলছিলাম, তোমার সাথে দেখা করতে আসছে 15 বছর পর। আমার সাথে দেখা করতে 15 বছর পর কে আসতে? তোমার ফেভারিট ছাত্র, তুমি যার কথা মাঝে মাঝে বলো। প্রিয় আছে আমাদের বাসায়। আব্বা, আমি বলছি তুমি কাল আসবা। চলে যেতে চাইছিল, আমি আমাদের বাসায় থাকতে বলছি। ভালো করছস। আচ্ছা, আমি কাল আসতে পারবো না। আমাদের বাসায় আমার আসতে আরো 3-4 দিন লেগে যাবে। প্রিয়কে বল আমাদের বাসায় থাকতে, আমি আসলে তারপর যেন যায়। আচ্ছা আব্বা, তুমি সাবধানে থাকো আর সময় মতো খায় নিও। আচ্ছা মা, তুইও নিজের খেয়াল রাখিস। আচ্ছা প্রিয়, ভালো করে খেয়াল রাখিস। আমাদের বাসায় মেহমান প্রিয়। আমি ঠিক আছে বলে কল কেটে সামনে তাকিয়ে দেখি প্রিয় বারান্দায় একটা মোড়ার মধ্যে বসে বাড়ির চারদিকে চোখ বোলাচ্ছে। আমি গিয়ে প্রিয়র সামনে দাঁড়িয়ে বলি, কি দেখছো এভাবে? স্যার তার নিজের বাড়িটা সেই আগের মতোই রেখেছে। গ্রামে আসার পর সব কিছুই পরিবর্তন দেখছি, শুধু তোমাদের বাড়ি ছাড়া। আব্বা আগের মতোই আছে। আব্বা বলে সময়ের সাথে সাথে যা পরিবর্তন হয়ে যায়, আমি তাদের দলের নাম লিখতে চাই না। স্যার আগের মতোই আছে? আচ্ছা, স্যার কি বলল? আব্বার ফিরতে আরো 3-4 দিন লাগবে, আর তোমাকে আমাদের বাসায় থাকতে বলেছে। স্যার যখন বলেছে তখন তো থাকতেই হবে। আর এই কয়দিনে গ্রামটাকে ভালো করে দেখাও হবে। তোমাদের বাসার কিছুটা পিছনে একটা নদী ছিল না? এখনো আছে নদীটা? আছে, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাকে ঘুরিয়ে আনছি। আমি ঠিক আছে বলে কলে এসে ফ্রেশ হয়ে নেই। তমা আমাকে একটা রুম দেখিয়ে দেয়। আমি রুমে গিয়ে চেঞ্জ করে এসে তোমার সাথে চলে আসি নদীর পাড়ে। পা থেকে দুজন জুতো খুলে নেই। আমি প্যান্ট কিছুটা উপরে টেনে হাঁটুর কাছে হোল্ড করে নেই। তমা আর আমি পাশাপাশি হাঁটছি। পানির ঢেউ এসে দুজনকে ভিজিয়ে দেয়।
দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে দেই, আবার হাঁটতে থাকি। আমি পানিতে জোরে লাথি দেই। পানিটা বাতাসের কারণে আমাদের গায়ে এসেই পড়ে। দুজনে আরও অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। অতঃপর চেঞ্জ করে নেই, রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। আর এভাবেই কখন কিভাবে 3 দিন পার হয়ে যায় বুঝতেই পারিনি। কাল স্যার চলে আসবে, আর আমিও স্যারের সাথে দেখা করে চলে যাব। এই 3 দিনে তো আমার প্রেমে পড়ে গিয়েছি। বলবো কি বলবো না ভাবছি। যাই হোক, আমি বলবো। যদি রাজি না হয় তবে মনকে অন্তত এটা বোঝাতে পারবো যে আমি আমার মনের কথা তো জানিয়েছি। আর না বললে সারা জীবন মনের মধ্যে দোটানা থাকবে। বিকেল 4টা। তোমাকে খুঁজে বেড়াচ্ছি, বাসার কোথাও পেলাম না। বাসার বাইরে আসতেই হঠাৎ চোখ যায় কিছুটা সামনে। তোমা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসে তোমার পাশে দাঁড়াই। না তাকিয়েও বুঝতে পারছি প্রিয় এসে আমার পাশে দাঁড়িয়েছে। কাল আব্বা আসবে আর প্রিয়ও চলে যাবে। এই 3টে দিনে কিভাবে যে ওর মায়ের নিজেকে জড়িয়ে ফেলেছি বুঝতে পারিনি। কাল আব্বা আসলে তুমি কি চলে যাবে? যেতে তো হবেই। আচ্ছা তোমার কি মনে আছে ছোটবেলায় কেউ তোমার আর আমার নাম একসাথে নিলে কি দাঁড়াতো? আমাদের দুজনার নাম একসাথে। মনে আছে। তুমি প্রিয়, আমি তমা। দুটো একসাথে বললে প্রিয়তমা হয়ে যেত। আমার নামটাকে কি তোমার নামের সাথে জড়িয়ে পরিপূর্ণ করা যায় না তোমা? ঠিক বুঝিনি তোমার কথা। তুমি কি আমার প্রিয়তমা হবে তমা? প্রিয়র কথা শুনে খুশিতে চোখের কোণে পানি চলে আসে। শক্ত করে প্রিয়কে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিই। কিছু সময় পর প্রিয় আমাকে ওর বুকের থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দেয়। আমি চোখ বন্ধ করে নেই। কিভাবে এই কয়েকদিনে তোমার মায়ায় আমাকে জড়িয়ে নিয়েছো বুঝতে পারিনি। কাল তুমি চলে যাবে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমারও যে অনেক কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে চলে যাব এই কথাটা ভেবেই। স্যার আসলেই আমি আমাদের বিয়ের কথা বলবো। আমি মাথা নিচু করে মুচকি হেসে প্রিয়কে জড়িয়ে ধরি। কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে থেকে বাসায় চলে আসি। পরের দিন সকালে আব্বা বাসায় আসে। আব্বার মুখ দেখে মনে হচ্ছে খুব রেগে আছে। আব্বা, কি হয়েছে তোমার? প্রিয় কোথায়? প্রিয় তো রুমে আছে, কিন্তু তোমার কি হয়েছে? কি হয় নাই সেইটা ক। তুই প্রিয়কে নিয়ে সারা গ্রাম ঘুরে বেরিয়েছি, হাত ধরে হাঁটছিস। আমি গ্রামে ঢুকতেই মানুষ আমাকে দেখে ছি ছি করছে। আমি নাকি মেয়েকে দিয়ে ব্যবসা করি, বাসায় ছেলে এনে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো শুধু প্রিয়কে আমাদের গ্রাম ঘুরিয়ে রেখেছি। রুম থেকে বের হয়ে স্যারের কথা শুনে খুব রাগ হচ্ছে। স্যারকে যারা এসব বলেছে তাদের নিজ হাতে খুন করতে ইচ্ছে করছে। আমি স্যারের সামনে এসে স্যারের পা ছুঁয়ে সালাম করতে গেলে স্যার পিছনে সরে যায়। আমি অবাক হয়ে তাকিয়ে আছি স্যারের দিকে। আমার সাথে দেখা হয়ে গেছে তোমার, এখন এখান থেকে চলে যাও। আমি তো চলেই যাব স্যার, আপনার সাথে দেখা করার জন্যই আমার এখানে আসা। আর লোকজন কি বলল সেটা শুনে আপনি নিজের মেয়েকে অবিশ্বাস করছেন? এইসব কথা রাখো। আমি একটা সমাজে বসবাস করি। আমার সমাজের মানুষ কি বলে কিভাবে সেটাতে আমার অনেক কিছু যায় আসে। তুমি চইলা যাও। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রিয়র কথা শুনে আব্বা রেগে যায়। প্রিয়র কাছে এসে গালে থাপ্পড় দেয়। চমকে উঠে আব্বার দিকে তাকিয়ে আছি। তুই ভাবলি কি কইরা তোর সাথে আমি আমার মেয়ের বিয়ে দিমু? শহরে গিয়া কয়টা টাকা কামাইলে তোর পরিচয় হয়ে যায় না। তুই আমার মেয়েকে কি পরিচয় দিয়ে বিয়ে করবি? নিজে জানিস কি তোর বাপের নাম? তোর জন্য কি বৈধ না অবৈধ? চুপচাপ এই মুহূর্তে এখান থেকে আমার বাসা থেকে বের হয়ে যা। স্যারের কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। তো আমার দিকে তাকিয়ে দেখি ও নীরবে চোখের পানি ফেলছে। রুমের ভিতরে এসে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে হাঁটতে থাকি। কিছুটা পথ এগিয়ে আসার পর হঠাৎ পিছন থেকে তমার ডাক শুনতে পাই। তারপর পিছনে তাকিয়ে দেখি তমা দৌড়ে আমার কাছে আসছে। আমি দাঁড়িয়ে আছি। তমা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলতে লাগলো, তুমি চলে যেও না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। কান্না করো না তমা, আমি খুব তাড়াতাড়ি আসবো আর স্যারকে রাজি করাবো আমাদের বিয়ের জন্য।
তুমি আমাকে কথা দাও, তুমি অন্য কারো হবে না। এই দুনিয়ার কেউ আমাকে তুমি ছাড়া অন্য কারো বউ বানাতে পারবে না। এই তমা যত দিন বেঁচে থাকবে শুধু প্রিয়র প্রিয়তমা হয়ে থাকবে। তমাকে ছাড়িয়ে কিছুটা সামনে এগিয়ে এসে পিছনে তাকিয়ে দেখি তমার চোখ থেকে পানি পড়ছে আর আমাকে হাত নেড়ে বিদায় দিচ্ছে। আমিও তোমাকে বিদায় দিয়ে চোখে পানি নিয়েই চলে আসি তোমাদের বাসা থেকে। ঢাকায় যাবার জন্য বাস স্টেশনে এসে শুনি কি যেন সমস্যার জন্য আজকে কোনো বাস ঢাকায় যাবে না। কালকের আগে বাস পাবো না। রাতের থাকার জন্য একটা হোটেলে এসে রুম ভাড়া করি। রুমের ভিতরে এসে বসে আছি। মাথায় শুধু একটা কথাই বারবার চলছে, ছাড়ের বলা কথাগুলো। তুই আমার মেয়েকে কি পরিচয় দিয়ে বিয়ে করবি? তুই নিজে জানিস তোর বাবা মা কে? তোর জন্ম বৈধ না অবৈধ? চোখের পানি মুছে বাসায় আসতে আব্বা হাত টেনে ধরে বাসার ভেতরে নিয়ে এসে খাটের উপর ছুঁড়ে মারে। কপাল দিয়ে খাটের এক কোণে বাড়ি লাগে। কপাল কেটে মুহূর্তেই রক্ত বের হয়ে যায়। একটা ছেলে আমার সাথে দেখা করতে এসেছে, আর তুই তার সঙ্গে রং শুরু করছিস। আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ে দিব। ঘটকের সাথে আমার কথা হয়েছে। ছেলের বাড়ি ঢাকা। ঢাকায় নিজেদের 4টা বাড়ি আছে আর অনেক বড় ব্যবসায়ী ছেলে। মাথা থেকে প্রিয়র ভূত বের করব। আমি প্রিয় ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আব্বা। তুমি আমাকে মেরে ফেললেও আমি অন্য কাউকে বিয়ে করব না। তোকে কিভাবে রাজি করাতে হয় আমার জানা আছে। আজ থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ তোর। বলেই আব্বা আমার হাত থেকে মোবাইল নিয়ে রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দেয় বাহির থেকে। আমি শুয়ে শুয়ে কান্না করছি। পরের দিন চলে আসি ঢাকায়। গতকাল থেকে তোমাকে অনেকবার কল করেছি, কিন্তু ওর মোবাইলটা বন্ধ। নিশ্চয়ই ওর বাবা ওর মোবাইলটা নিয়ে গিয়েছে। এর মধ্যেই কেটে যায় 6 মাস। তোমার সাথে কোনো কথা হয়নি এই 6 মাসে। অফিসে যাওয়াও ছেড়ে দিয়েছি 3 মাস হলো। আমার সঙ্গী এখন সিগারেট। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট জ্বালিয়ে খাচ্ছি। মোবাইল হাতে নিয়ে তোমার ছবির দিকে তাকিয়ে বলি, তুমি এই রোদের মতো, আমি তোমায় মেখেছি গো। তুমি এই মেঘের মতো বৃষ্টি অপেক্ষা করছি গো। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখাই না হোক। তোমার আমার প্রেম, আমি কি একাই স্মৃতিবাহন? তুমি সব ভালো আমার, তুমি সব আলো আমার। তবে কি বৃথা যাবে প্রেম প্রার্থনা? কথাগুলো বলতে বলতে চোখ থেকে পানি গড়িয়ে নিচে পড়তে থাকে। সিগারেট শেষ হয়ে কখন যে হাতের আঙুল পড়ে গিয়েছে বুঝতেই পারেনি। চোখের পানি মুছে বাসা থেকে বের হয়ে রওনা দেই তোমাদের বাসার উদ্দেশ্যে। কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাই তোমাদের বাসায়। কিন্তু বাসায় এসে দেখি দরজায় তালা দেয়া। বাড়ির উঠানটা ময়লায় জমে আছে। আশেপাশের মানুষকে জিজ্ঞেস করে জানতে পারি আনোয়ার স্যার তোমাকে নিয়ে ঢাকায় চলে গিয়েছে। তাই লেট না করে সাথে সাথেই ঢাকায় ব্যাক করি। ঢাকার অলি গলি সব জায়গায় তোমাকে খুঁজি, কিন্তু কোথাও পাই না। একটা দোকানের সামনে বসে সিগারেটের পর সিগারেট শেষ করছি। এভাবেই কেটে যায় আরও একটি মাস। তোমাকে ঢাকার সবখানেই খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। অতবার রাস্তার একপাশে নিচে বসে আছি। তখনই হঠাৎ কেউ এসে সামনে দাঁড়ায়। পা দেখে মনে হচ্ছে একটা মেয়ে। ওপরে তাকিয়ে দেখি তমা। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, মুখটাও কেমন শুকিয়ে গিয়েছে। আমি উঠে তোমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, কোথায় ছিলে তুমি? তোমাকে কোথায় খুঁজিনি আমি? গ্রামে গিয়ে জানতে পারি তুমি নাকি ঢাকায় চলে এসেছো। আর একটা মাস রাস্তায় রাস্তায় ঘুরেছি, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি। ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়ি। আমার কথা শুনে প্রিয় আমাকে ছেড়ে দিয়ে কয়েক কদম পিছিয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। প্রিয়কে ঠিকমতো চিনতে পারা যাচ্ছে না। বড় বড় চুলগুলো জট বেঁধে গেছে, মুখে দাড়ি বড় বড় হয়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কতদিন এই একই পোশাক পরে আছে। তোমাকে ভালো করে দেখতে থাকি। গলায় স্বর্ণের চেন, কানে স্বর্ণের দুল, নাকে নাকফুল, হাতে স্বর্ণের চুড়ি। কি কি বললে তুমি? প্রিয়, আজ 6 মাস হয় আমার বিয়ে হয়েছে, আর শ্বশুর বাড়িতেই আছি। স্বামীর সাথে সংসার করছি আজ 6 মাস। তোমার কথা শুনে মনে হচ্ছে এটা সত্যি হতে পারে না। আমি স্বপ্ন দেখছি। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে।
প্রিয় আমার কথা শুনে নিজের চোখের পানি মুছে নিচের চুল নিজে টেনে ধরে, চুল থেকে হাত সরিয়ে পকেট থেকে সিগারেট বের করে খেতে থাকে। আমি অন্যদিকে তাকিয়ে আছি। প্রিয় আমার সামনে এসে বসে বলে, তুমি তো বলেছিলে আমি ছাড়া অন্য কারো বউ এই দুনিয়াতে তোমাকে কেউ বানাতে পারবে না, আর আমি তোমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছি, আর তুমি বিয়ে করে সংসার করছো। তবে কেন আমাকে কথা দিয়েছিলে? আমার কিচ্ছু করার ছিল না প্রিয়। তুমি আমাদের বাসা থেকে চলে আসার 2 দিন পর ফ্ল্যাশব্যাক। গিয়ে রেডি হয়ে নাও, আমরা আজকেই ঢাকা যাব, আর 3 দিন পর তোমার বিয়ে। আমি তোমাকে বলেছি না আব্বা, আমি প্রিয় ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। জোর করলে আমি নিজেকে শেষ করে দিব। ও তাই? এত বছর তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি এই জন্য? তোমার জন্য তোমার কষ্ট হয় ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। নিজের সুখের কথা না ভেবে তোমার কথা ভাবার এই প্রতিদান দিলে তুমি। তোমার জন্য আমি সবার কাছে ছোট হয়ে যাই, এটাই চাও তুমি। ঠিক আছে, তুমি যাও তোমার প্রিয়র কাছে। তবে মনে রেখো, তুমি এই বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার মৃত্যুর খবর শুনতে পারবে। এবার তুমি ঠিক করো, তুমি কি চাও, নিজের বাবাকে নাকি দুদিনের সম্পর্ক? এখন তুমি বলো আমি কি করতাম? নিজের জন্মদাতা আব্বাকে কিভাবে নিজের সুখের কথা ভেবে মৃত্যুর পথে ঠেলে দেই? ঠিকই করেছো। তা কেমন আছে তোমার স্বামী আর তোমার অহংকারী বাবা? স্বামী ভালো আছে, আর আব্বা 1 মাস আগে মারা গেছে। এখানে আমার কাছে এসেছিলে কি তোমার বিয়ের খবর দেবার জন্য? মাজারে গিয়েছিলাম, বাসায় ফিরছিলাম, রাস্তায় হঠাৎ তোমাকে দেখলাম, তাই কথা বলতে আসলাম। হাতের সিগারেট শেষ হতেই আরেকটা সিগারেট জ্বালিয়ে তোমাকে বলি, চলে যাও, চলে যাও আমার সামনে থেকে। আর কিছু সময় তুমি আমার সামনে থাকলে আমি তোমাকে যেতে দিতে পারবো না। নিজেকে এইভাবে শেষ করে দিও না, নতুন করে জীবন শুরু করো। ভালো একটা মেয়েকে বিয়ে করে সুখে জীবন কাটাও। পারবো না। আজও অপেক্ষায় আছি আমার প্রিয়তমার জন্য। যদি জানি সে আর আমার নেই, তবুও তার জন্য অপেক্ষা করব মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কিন্তু তোমার এই অবস্থা কেন? চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, অনেক শুকিয়েও গিয়েছ। তুমি তো সুখী আছো, তাহলে এমন কেন নিজের অবস্থা? সুখে আছি হে, কতটা সুখে আছি সেটা আমি জানি। আসছি, ভালো থেকো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। বলেই তমা হাঁটতে থাকে সামনের দিকে। আমি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছি তোমার যাওয়ার দিকে। মাথা নিচু করে বলতে থাকি, তোমার সেই সবুজ পাহাড় একটু কি রং হারাচ্ছে তা? আমার মন খারাপের বিলাপ শোনো এই গাছ ফুল পাখি লতা। এই ধূসর প্রখর জমিনে আমি পথ হারা তোমা বিনে। হঠাৎ একটা বিকট শব্দের সামনে তাকিয়ে দেখি তমা মাটিতে পড়ে আছে। ওর চারপাশটা রক্তে লাল হয়ে আছে। দৌড়ে তোমার সামনে এসে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। তমা আমার দিকে ওর রক্তমাখা হাতটা বাড়িয়ে দিল। আমি তোমার সামনে বসে ওকে আমার কোলে শুয়ে দিয়ে কান্না করছি। আমার জীবনের সমস্ত সুখ দুঃখ দূর হয়ে গেল প্রিয়। তোমার কোলে মাথা রাখতে পেরেছি বিদায় বেলায়। নিজের ভালোবাসার মানুষের বুকে থেকে শেষ নিঃশ্বাস নিতে পারছি। এটা সবার ভাগ্যে থাকে না। তোমার কিচ্ছু হবে না। এই প্রিয়কে ছেড়ে তার তমা চলে যেতে পারে না, এটা বলেই আমি তোমাকে কোলে নিতে গেলে তমা বলে, কোনো লাভ নেই, আমার সময় শেষ হয়ে গেছে প্রিয়। তোমার আমার পথ চলা এখানেই শেষ এই পৃথিবীতে। যদি আবার জন্ম নিয়ে এই পৃথিবীতে আসি, তবে সেই জন্মে তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না তমা। তোমার রেখে যাওয়া এত কষ্ট নিয়ে আমি বাঁচব কি করে? এই যে মৃত্যুর থেকেও আরো বেশি যন্ত্রণাদায়ক। সবার ভালোবাসা কি পূর্ণতা পায় বলো? আমাদের ভালোবাসা না হয় অপূর্ণই থেকে গেল। আমার খুব কষ্ট হচ্ছে প্রিয়, আমাকে একটু তোমার বুকে জড়িয়ে ধরবে? আমি তোমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরি, কান্না করছি তোমাকে বুকে নিয়ে। কিছু সময় পর তমা আমাকে ছেড়ে দিয়ে ঢলে পড়ে। আমি বুক থেকে তোমাকে তুলে দেখি ও চোখ বন্ধ করে রয়েছে। চিৎকার করে কান্না করছি তোমাকে বুকে নিয়ে। রাস্তার সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। তমা ওঠো না, শুনতে পাচ্ছ না?
এই তমা, আমার আর্তনাদ কি তুমি শুনতে পাচ্ছ না? আমার সৃষ্টিকর্তা কেন আমাদের সাথে এমনটা করলো? সৃষ্টিকর্তা কি তোমার আর আমার মিলনটা লিখতে পারতো না? কেন এতটা নিষ্ঠুর হলো সৃষ্টিকর্তা আমাদের সাথে? প্রিয় আর তমার কাহিনী শুনে চোখে পানি টপ টপ করে পড়ছে। আমরা 3 বান্ধবী ঘুরতে ঘুরতে নেতাইগঞ্জে ঘুরতে এসেছিলাম। ঘুরতে ঘুরতে হঠাৎ চোখ যায় একটা কবরস্থানে। 80 বছরের একজন বৃদ্ধ লোক একটা কবরের পাশে বসে আছে। চুলগুলো ঘাড়ে অনেকটা নিচে, মুখ ভর্তি দাড়ি, চুল আর দাড়ি সাদা হয়ে আছে, শরীরের চামড়া কুঁকচে গেছে। লোকটার পাশে বসে লোকটাকে জিজ্ঞেস করি কার কবরের পাশে বসে আছে। তখন লোকটা তার জীবন কাহিনী আমাদের বলে। 3 জন কান্না করছি। প্রিয়তমার কাহিনী শুনে নিজের চোখের পানি আটকে রাখতে পারিনি। শেষে এতটা কষ্ট হবে বুঝতে পারিনি। আজও সত্যিকারের ভালোবাসা এই পৃথিবীতে আছে, সেটা প্রিয় আর তমাকে না দেখলে জানতাম না। সত্যি ঈশ্বর কি প্রিয় আর তমার মিলন লিখতে পারতো না? প্রিয় বসা থেকে উঠে দাঁড়াই, পুরো শরীর কাঁপছে তার, বয়সের ভারে কুঁজো হয়ে গেছে, কিন্তু আজও তার ভালোবাসা একটুও কমেনি তার তমার জন্য। কাঁপা কাঁপা পায়ে 1 পা 2 পা করে হেঁটে চলে যাচ্ছে প্রিয়। 3 জন চোখের পানি মুছে বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। ভালোবাসলে প্রিয় আর তমার মতো বাসুন। সবাই ভালো থাকুন, আর ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা আর ভালোবাসার মানুষগুলো। আল্লাহ হাফেজ।